তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা সয়েল মেকানিক্সের একটা ছেড়ে যাওয়া অংশ নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে কনসোলিডেশন চ্যাপ্টারের লাস্ট একটা পার্ট। আমি আগের দিন বলেছিলাম যে ওই পার্টটা বাকি থেকে গেছে, তো ওই পার্টটা আজকে আমরা পড়াশোনা করব। তো ওই পার্টটা আমরা বলেছিলাম, বাট তার মাঝখানে আমি একদম সত্যি কথা ভুলে গেছিলাম, অনেকে আমাকে মনে করিয়ে দিয়েছে। যাই হোক, আমরা সি পেজটা অলরেডি শেষ করে ফেলেছি। তো চলো সেই কনসোলিডেশন এই পার্টটা করলে আমাদের এই জিনিসটাও কিন্তু আজকে শেষ হয়ে যাবে। তো কনসিডারেশনে আমি সেই জায়গাটাতে ঢোকার আগে আমরা কি কি জিনিস দুই একটা জিনিস শিখেছিলাম এই পার্টটাকে বোঝার জন্য, সেটা বলি। সেটা প্রথমে শিখেছিলাম হচ্ছে আমাদের একটা টারজাগিস ইকুয়েশন। টারজাগিস ইকুয়েশন ফর ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন। টারজাগিস ইকুয়েশন ফর ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন আমরা এটা পড়েছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল ডেল ইউ ডেল টি ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল টু ইউ বাই ডেল জেড স্কোয়ার। অর্থাৎ টাইমের রেসপেক্টে যে পোর ওয়াটার প্রেশার, ঠিক আছে, টাইমের রেসপেক্টে যে পোর ওয়াটার প্রেশারের পরিবর্তন হয়, তার সাথে সাথে তোমার হচ্ছে যে সয়েল স্যাম্পেলের যে হাইট বা যে সয়েল স্যাম্পেলের থিকনেস, সেই থিকনেস অনুযায়ী বা সেই সয়েল স্যাম্পেলের ডেপথ অনুযায়ীও সেই পোর ওয়াটার প্রেশারের কিন্তু পরিবর্তন হয়। এইটা এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। আমি তোমাদেরকে বলেছি একবার, সম্ভবত 2012 থেকে 14-তে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিল, যে ইকুয়েশনটা বলতে বলেছিল ওয়ান ডাইমেনশনাল টারজাগিস ইকুয়েশনটা কি। সো দেন আমাদেরকে কিন্তু এটা করতে হবে, এটা বলতে হবে যে এটা কিন্তু টারজাগিস ইকুয়েশনটা। তো এখান থেকে আমরা একটা টার্ম পেয়েছিলাম কি না, সিভি। সিভি কে আমরা বলেছিলাম কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন। কনসোলিডেশনের কোএফিসিয়েন্ট হচ্ছে সিভি, এবং সিভি কে আমরা কিভাবে জেনেছিলাম? সিভি ইকুয়ালস টু হচ্ছে, সিভির মান আরেকটা বার করেছিলাম কে বাই এমভি ইন্টু গামা ডাব্লিউ। নাও কে ছিল কি? কে ছিল হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, এমভি ছিল কোএফিসিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি, এবং গামা ডাব্লিউ ছিল জলের ইউনিট ওয়েট। ওকে, তো এইভাবে আমরা সিভি বার করেছিলাম। এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। এই ফর্মুলাতে আমরা সব ইউনিট গুলো বসিয়ে আমরা সিভির যে আলটিমেট ইউনিট পেয়েছিলাম, সেটা হচ্ছে ধরো মিটার স্কোয়ার পার সেকেন্ড বলো, মানে মোদ্দা কথা লেন্থ স্কোয়ার বাই টাইম। এই ডাইমেনশনটা আমরা পেয়েছিলাম সিভি ইউনিট হিসেবে। ওকে, তো এইটা আমরা পুরোটা আগের দিন পড়েছিলাম। এবার আমরা বলেছিলাম যে আমরা একটা নতুন একটা টার্মিনোলজি শিখবো। যে টার্মিনোলজিটা হচ্ছে টাইম ফ্যাক্টর। ওকে, টাইম ফ্যাক্টর। নাও হোয়াই টাইম ফ্যাক্টর আমাদের পড়বার কেন দরকার পড়লো? কেন কি ওই যে টারজাগিস ইকুয়েশনে আমরা দেখলাম যে পোর ওয়াটার প্রেশারে যে পরিবর্তন, সেটা টাইমের রেসপেক্টে হয়। তার মানে কনসোলিডেশনের কিন্তু একটা ডিরেক্ট রিলেশন আছে। কিসের সাথে ডিরেক্ট রিলেশন আছে? আমাদের কিন্তু তোমার হচ্ছে টাইমের সাথে। অর্থাৎ টাইমের সাথে কনসোলিডেশনের কিন্তু একটা রিলেশনশিপ আমাদেরকে টারজাগি বলে গেছিল। এবার আমরা কি জানি যে টাইম, একটা কনসোলিডেশন বা প্রাইমারি কনসোলিডেশন কমপ্লিট হতে বেসিক্যালি টাইম যেটা লাগে সেটা হচ্ছে ইনফিনিটি। মানে একটা প্রাইমারি কনসোলিডেশন কমপ্লিট হতে ইনফিনিটি লাগে। মানে ধরে নাও এই হাইটের যদি একটা সয়েল স্যাম্পল হয়, ধরে নিচ্ছি তার টোটাল কনসোলিডেশন হওয়ার পর, মানে যে কনসোলিডেশন হলো, সেই কনসোলিডেশনের পরিমাণটা ডেল এইচ। ঠিক আছে, ফাইনাল কনসোলিডেশনের পরিমাণ ধরো ডেল এইচ, অর্থাৎ ডেল এইচ পরিমাণ সে দেবে যাবে। তাহলে এই মাটিটা যার সয়েল স্যাম্পলের লেন্থ মানে হচ্ছে এইচ, ডেপথ এইচ, যার ফাইনাল কনসোলিডেশন হচ্ছে ডেল এইচ। যদি ডেল এইচ পরিমাণ তোমার কনসোলিডেশন হয়, ঠিক আছে, তাহলে আমরা যে জানি পার্সেন্টেজ অফ কনসোলিডেশনকে আমরা কি লিখি? স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। অর্থাৎ এই এইচটা ধরো কোনো মাঝামাঝি কোনো একটা জায়গায় কনসোলিডেশন হয়ে আছে, মানে ফুল কনসোলিডেশন যদি হয় তাহলে ডেল এইচ পরিমাণ দেবে যাবে, কিন্তু ধরে নাও মাঝামাঝি একটা জায়গায় ডেল এইচ, স্মল ডেল এইচ আছে, অর্থাৎ ম্যাক্সিমামটা অ্যাচিভ করেনি। তাহলে এই ম্যাক্সিমামটা অ্যাচিভ করতে একটা সময় লাগবে। সেই সময়টা কিন্তু কত? সেই সময়টা টি ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি টাইম। মানে চলতেই থাকবে।
ওকে, কবে এটা আলটিমেটলি এটা হবে সেটা কিন্তু বলা যায় না, বাট দিস ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট। কি থিওরিটিক্যাল কনসেপ্ট? কেন থিওরিটিক্যাল কনসেপ্ট? কেন কি ইনফিনিটি টাইম ইজ আন ইম্পসিবল, কি বলে, এটা একটা অসম্ভব একটা ব্যাপার ইনফিনিটি টাইম। এবং প্র্যাকটিক্যালি দেখা গেছে কি সাধারণত 90% কনসোলিডেশন যখন অ্যাচিভ হয়, যখন 90% যখন কনসোলিডেশন আমরা পাই, তখনই আমরা যে টিটা পাই তখনই আমরা ধরে নিই যে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের ফুল হয়ে গেছে, কনসোলিডেশন হ্যাজ বিন ডান। মানে কি হয় কেসটা, যখন আমাদের 90% কনসোলিডেশন অ্যাচিভ হয় তখন আর তারপরে আর জল বেরোয় না, অর্থাৎ ইউ আর কমে না, পোর ওয়াটার প্রেশার আর কমে না। আর পোর ওয়াটার প্রেশার না কমলে কনসোলিডেশন হবে না, এটা আমরা আগের দিনই জেনেছি। তাহলে থিওরিটিক্যালি তো ইনফিনিটি টাইম লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি তোমাকে বলে যে কত পার্সেন্ট কনসোলিডেশনের জন্য আমরা ফুল কনসোলিডেশন ধরি বা টাইমকে ফুল ধরে নিই, কনসোলিডেশনের টাইম ফুল হয়ে গেছে, সেটা হচ্ছে 90% কনসোলিডেশনের জন্য। প্র্যাকটিক্যালি 90% কনসোলিডেশনের জন্য আমাদের ধরে নিই যে কনসোলিডেশন হয়ে গেছে কমপ্লিট, আর ইন অ্যাকচুয়াল 100%ই কনসোলিডেশন করতে হবে। সেই 100% কনসোলিডেশন থিওরিটিক্যালি করতে গেলে আমাদের ইনফিনিটি টাইম লাগে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। অনেক সময় প্রশ্ন হয় যে প্র্যাকটিক্যালি কত পার্সেন্ট কনসোলিডেশনকে আমরা ফুল ধরি? 90%কে। ওকে ওকে, নাও আমরা এবার এখানে দেখতে পেলাম যে কি, যে টাইমের সাথে কনসোলিডেশনের কিন্তু একটা সম্পর্ক আছে। ওকে, এবং আমরা টার্জিক ইকুয়েশনেও আমরা কিন্তু সেটা দেখেছি, ডেল ইউ ডেল টি। তো সেই টাইমের সাথে কনসোলিডেশনকে সম্পর্কিত করবার জন্য একটা টার্মিনোলজিকে ইউজ করা হয়, হুইচ ইজ, যেটাকে বলা হয় ক্যাপিটাল টি, হ্যাঁ, সাফিক্সে ভি লেখা, সেটাকে আমরা বলি টাইম ফ্যাক্টর। কি বলি? টাইম ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, টাইম ফ্যাক্টর। সেই টাইম ফ্যাক্টরকে কি দিয়ে লেখা হয়? সেই টাইম ফ্যাক্টরকে লেখা হয় পিভি ইকুয়াল টু হচ্ছে কি, পিভি ইকুয়াল টু সিভি ইনটু টি বাই ডি স্কয়ার। ঠিক আছে, টিভি ইকুয়াল, সেই টাইম ফ্যাক্টরকে কিভাবে লেখা হয়? সিভি ইনটু টি ইনটু ডি স্কয়ার। এই টার্মিনোলজি গুলো কি? সিভি কে তো আমরা আগেই জেনে গেছি যে কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন। নাও টি হচ্ছে টাইম টেকেন ফর কনসোলিডেশন। মানে এই যে আমি বললাম যে সময় কত লাগবে, কারণ কি কনসোলিডেশনের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, অর্থাৎ কনসোলিডেশন হতে কিন্তু সময় লাগে। তো সেই সময় কত লাগবে সেটা হচ্ছে এই স্মল টি। ক্লিয়ার? আর এই ডি কি? ডি হচ্ছে ড্রেনেজ পাথ। ডি হচ্ছে ড্রেনেজ পাথ। না, এই ড্রেনেজ পাথ জিনিসটা কি? ড্রেনেজ পাথ জিনিসটা সম্পর্কে আমি আগের দিন বলেছি, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এই একটা সয়েল স্যাম্পেলের আমার হচ্ছে থিকনেস আছে, যে থিকনেস হচ্ছে সাপোজ টু বি এইচ। ওকে, এবার এই সয়েল স্যাম্পলের উপর লোড চাপানো হয়েছে, ফলে সয়েল স্যাম্পল আস্তে আস্তে কনসোলিডেশন হচ্ছে, অর্থাৎ থিকনেস কমে যাচ্ছে। ভালো কথা। এবার থিকনেস কমে যাওয়া মানে কি? জল বেরিয়ে যাওয়া। এবার ধরো ওপর দিয়ে এমন একটা লেয়ার আছে, এই সয়েলের উপর এমন একটা লেয়ার আছে যেটা পারমিয়াবেল। ঠিক আছে, আবার নিচেও এমন একটা লেয়ার আছে যে লেয়ারটাও কিন্তু পারমিয়াবেল। ওকে, অর্থাৎ ওপর দিয়েও জল বেরোতে পারে, নিচ দিয়েও জল বেরোতে পারে। তাহলে আমরা পেয়েছিলাম যে এখানে যে জল বেরোনোর যে পাথের যে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে সেটা এরকম হাফ হয়ে যাবে, ফুল থিকনেসের হাফ হয়ে যাবে। অর্থাৎ ডি হচ্ছে এই ড্রেনেজ পাথের লেন্থ। ড্রেনেজ পাথের লেন্থ কি লিখেছি? ড্রেনেজ পাথ লেন্থ। ড্রেনেজ পাথের লেন্থ। ঠিক আছে, তাহলে যদি তোমার ডবল ড্রেনেজ হয়, মানে উপর দিয়েও জল বেরোচ্ছে, নিচ দিয়েও যদি জল বেরোচ্ছে, তাহলে এই ড্রেনেজ পাথ কি হয়? তাহলে ড্রেনেজ পাথ হয়ে যায় h/2। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখানে ক্লিয়ার করে লিখি। খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে গেলে। তাহলে ডি ইকুয়াল টু হয় h/2 যদি ডাবল ড্রেনেজ হয়।
ডাবল ড্রেনেজ হয়। ক্লিয়ার? তাহলে ড্রেনেজ পাথ ডি ইকুয়াল কি হবে, h/2। এইচ কি? সয়েলের থিকনেস। ঠিক আছে, যদি দুদিক দিয়ে জল বেরোনোর সুযোগ পায় তাহলে যে এই ডি হবে সেই ডিটা হবে এই থিকনেসের অর্ধেক। আর ডি ইকুয়াল টু হবে অনলি এইচ যদি সিঙ্গেল ড্রেনেজ হয়। সিঙ্গেল ড্রেনেজ হয় না। হোয়াট ইজ সিঙ্গেল ড্রেনেজ? মানে ধরে নাও একদিক দিয়ে জল বেরোচ্ছে, এদিকে ধরে নাও কোনো ইম্পারমিয়েবল রক আছে। ইম্পারমিয়েবল রক মানে কি? ইম্পারমিয়েবল রক মানে এদিক দিয়ে জল বেরোতে পারবে না, শুধুমাত্র একদিক দিয়ে জল বেরোবে। তাহলে ডি ইকুয়াল টু পুরো এইচ হয়ে যাবে, অর্থাৎ পুরো লেয়ারের জল কিন্তু একদিক দিয়ে বেরোবে। ফলে এটা এইচটাই হয়ে যাবে এফেক্টিভ ড্রেনেজ পাথ। ডি ইকুয়াল টু এইচ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার এখানে একটা জিনিস হয় যে আমরা এই যে ডিটা যেটা ধরছি, ঠিক আছে, এই ডিটা হচ্ছে আমরা তো শুধুমাত্র শুরুতে ধরলাম, মানে ধরো কনসেন্ট্রেশন যখন শুরু হলো, ওকে, তো সেই সময় একটা এইচ থাকবে। আবার যখন কনসেন্ট্রেশন শেষ হচ্ছে তখন তো দেবে গেছে, তাহলে তখন আর এক রকম ডি হবে। তাহলে শুরুর এইচটা নেব না পরের এইচটা নেব? ঠিক আছে, শুরুর এইচটা নেব না পরের এইচটা নেব? ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এখানে নিয়ম হচ্ছে কি অ্যাভারেজ এইচ নেওয়া বা অ্যাভারেজ ড্রেনেজ পাথ নেওয়ার। এইচ বলা ভুল, কারণ কখনো এইচ হয় কখনো h/2 হয়। কি ড্রেনেজ পাথ দিয়ে বলি, প্রথমে ধরো এতটা ড্রেনেজ পাথ ছিল, পরে দেবে গেল, ফলে ড্রেনেজ পাথ কমে গেল, তাহলে আমরা আগে ড্রেনেজ পাথ নেবো না পরের ড্রেনেজ পাথ নেব? তো এখানে আমাদের নিয়ম হচ্ছে যে অ্যাভারেজ ড্রেনেজ পাথ নিতে হয় না। অ্যাভারেজ ড্রেনেজ পাথ মানে কি? অ্যাভারেজ ড্রেনেজ পাথ মানে ডি যদি ধরো আমি অ্যাভারেজ ধরি তাহলে হবে কি ডি ইনিশিয়াল, ইনিশিয়াল ড্রেনেজ পাথ কত ছিল, প্লাস ডি ফাইনাল বাই, ঠিক আছে, 2, অ্যাভারেজের জন্য 2 করে দিলাম। ওকে, এবার কি হচ্ছে, এই যে টোটাল যে সয়েলের যে লেন্থ, ধরো হলো কি 2 মিটার একটা সয়েলের তোমার ডেপথ আছে, সেখানে দেখা গেল খুব 10 মিলিমিটার মাত্র তোমার হচ্ছে কি বলবো কনসোলেশন হয়। 2 মিটার ডেপথ অফ সয়েলে দেখা গেল মাত্র 10 মিলিমিটার তোমার হচ্ছে কনসোলেশন। ফলে ওই 2 মিটারের রেসপেক্টে 10 মিলিমিটার ইজ ভেরি ভেরি স্মল। ফলে কি হয়, আমরা কিন্তু এই যে পার্থক্যটা সেটাকে ইগনোর করতে পারি। তাহলে যদি ইগনোর করি তাহলে ডিআই ইকুয়াল টু ডিএফ, মানে যা ইনিশিয়াল ছিল তাই ফাইনাল হবে। ফলে কি হবে, ফলে এই অ্যাভারেজটা আমাদের আর নেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, প্র্যাকটিক্যালি এই অ্যাভারেজটাকে আর নেওয়ার দরকার পড়ে না। ওকে, ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে আর মাথায় ঘামাচ্ছি না, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। বাট আমি তোমাদেরকে জাস্ট বলে রাখলাম, অনেক সময় তোমরা দেখে ঘাবড়ে যাবে, স্যার তাহলে আমি এক জায়গায় বললাম যে DI/DF/2 লেখা আছে ড্রেনেজ পাথ ইকুয়াল টু, তো সেটা না, প্র্যাকটিক্যালি আমাদের ওটা দরকার পড়ে না। ওকে, এবার ধরো কোথাও তোমাকে প্রশ্ন করলো বা কোথাও তোমাদের কাছে কোয়েশ্চেন হলো যেখানে বললো যে না অ্যাভারেজ কনসিডার করো, ইনিশিয়াল হাইট কত ছিল, ফাইনাল হাইট কত ছিল, দিয়ে তোমাকে বারবার করে অঙ্কের মধ্যে মেনশন করে দিচ্ছে, দেন তুমি ওই অ্যাভারেজটা করো। বাট জেনারেলি ইন জেনারেল আমরা ওটা ধরি না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা যে বড় প্রশ্ন যেটা আসে, যেটা প্রত্যেক সালেই আসে, সেটা বলে যে যদি ড্রেনেজ সিঙ্গেল লেয়ার হয়, সিঙ্গেল লেয়ার মানে একদিক দিয়ে জল বেরোচ্ছে, আর যদি ড্রেনেজ ডবল লেয়ার হয় তাহলে দুটোতে কনসোলেশন হতে যে সময় লাগবে সেই দুটো সময়ের মধ্যে রিলেশন কি। এবার তোমরা আগে একটা জিনিস বলো যে এই যখন কন্ডিশন, এটা ধরো সয়েল স্যাম্পল, দুদিকে ড্রেনেজ আছে, দুদিক দিয়ে জল বেরোতে পারছে, দুদিকে ড্রেনেজ, বোথ এন্ড ড্রেনেজ, তাহলে এই সময় যদি আমি চাপ দিই, সয়েলকে যদি দেবে যাওয়ার জন্য আমি প্রেশার দিই দুদিক থেকে, তাহলে জল বেরিয়ে যাবে। আবার পাশের একটা কেস ধরো আমার একদিক ইম্পারমিয়েবল আর একদিক পারমিয়েবল, একদিক দিয়ে জল বেরোতে পারে, এই সেম থিকনেস, এটাও যা থিকনেস এটাও তাই থিকনেস। তাহলে তোমরা বলো তো কোন কোন কেসটাতে সবচেয়ে তাড়াতাড়ি জল বেরোতে পারবে, কোন কেসটাতে? অবশ্যই আনসার যেখানে দুদিক দিয়ে ড্রেনেজ পাচ্ছে, তাহলে দুদিকে স্পেস পাচ্ছে, দুদিক দিয়ে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে, এটাতে জল বেরোতে দেরি হবে। তাহলে জল বেরোনো মানেই তো কনসোলিডেশন, আমরা পড়েছি, জল বেরিয়ে যাওয়া মানেই কনসোলিডেশন হয়ে যাওয়া। তাহলে যেহেতু এখানে দুটো লেয়ার আছে, ফলে এখানে তাড়াতাড়ি জল বেরিয়ে যাচ্ছে, আর এখানে একটা লেয়ারে জল বেরোনোর সুযোগ আছে, ফলে এখানে দেরি হচ্ছে। সো বুঝতে পারছো যে ডবল লেয়ার যখন হবে তখন কিন্তু আমার কি হবে না, কনসোলিডেশনের জন্য সময় কম লাগবে। সিঙ্গেল লেয়ার দিয়ে যখন জল পাস হবে, মানে ড্রেনেজ পাথ
যখন সিঙ্গেল ড্রেনেজ পাথ হবে তখন যে জল পাস হবে বা তখন যে কনসেন্ট্রেশনের সময় লাগবে, আর যখন ডবল ড্রেনেজ থাকবে তখন যে কনসেন্ট্রেশনের সময় লাগবে, অবশ্যই এটা কম। ঠিক আছে, ধরে নিচ্ছি এটাকে আমি T1 আর এটাকে T2, মানে ডবল ড্রেনেজের জন্য আমি করেসপন্ডিং টাইমকে ধরে নিচ্ছি T2 আর সিঙ্গেল ড্রেনেজের জন্য করেসপন্ডিং টাইমকে আমি ধরে নিচ্ছি T1। ওকে, নাও এদের মধ্যে আমি সম্পর্কটা দেখবো যে কি সম্পর্ক বেসিক্যালি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কি খেয়াল করবে যে ধরে নাও একটা সয়েল স্যাম্পল, একটা পার্টিকুলার সয়েল স্যাম্পল। ওকে, সেই সয়েল স্যাম্পলের ক্ষেত্রে ধরে নাও সিভি কোএফিসিয়েন্ট অফ কনসোলিডেশন সেম এবং টিভি কে আমি সেম বলে দিলাম। তো সিভি এবং টিভি দুটোকে আমি সেম বললাম একটা সয়েল স্যাম্পলের জন্য, পার্টিকুলার একটা সয়েল স্যাম্পলের জন্য। ওকে, এই দুটোকে আমি কনস্ট্যান্ট করিয়ে দিলাম। তাহলে কি দেখতে পাবো, যদি এই দুটোকে কনস্ট্যান্ট করিয়ে দিই তাহলে কি তুমি বলতে পারবে না টি ভ্যারিজ অ্যাজ ডি স্কয়ার? তাহলে আমরা এটা বলতে পারবো। যদি কনস্ট্যান্ট করিয়ে দিই তাহলে টি ভ্যারিজ অ্যাজ ডি স্কয়ার আমরা বলতে পারবো, অর্থাৎ টাইমের সাথে ডি এর এটার সম্পর্ক। ওকে, নাও যদি এই কেসটাকে আমরা এখান দিয়ে লিখছি, যদি এটা T1 হয় তাহলে ডি হয়ে যাবে কি D1, আর যদি এটা T2 স্কয়ার হয় তাহলে এটা ডি হয়ে যাবে D2 স্কয়ার। এবার যখন আমি দুটো রেশিও করবো তখন এটা উঠে যায়, ইকুয়াল হয়ে যায়, আমরা জানি। ওকে, তাহলে হয়ে যাবে T1 বাই T2 ইকুয়ালস টু D1 মানে কি, D1 মানে শুধু H স্কয়ার, আর D2 মানে কি, D2 মানে হচ্ছে H বাই 2। ঠিক আছে, তাহলে H স্কয়ার উপরে 2 স্কয়ারটা উপরে চলে যাবে 4। তাহলে কি পাচ্ছি আমি, T1 ইকুয়ালস টু 4, এটা কেটে গেল 4 ইন্টু T2। অর্থাৎ কি পেলাম, যে যখন সিঙ্গেল ড্রেনেজ হবে তখন তার যে টাইম লাগবে অর্থাৎ T1, সেটা কি, যদি সেটা ডবল ড্রেনেজ হয় তার জন্য যে টাইম লাগবে তার 4 গুণ। অর্থাৎ ডবল ড্রেনেজ যদি আমি প্রোভাইড করি তাহলে তার কনসোলিডেশন হতে যদি সাপোজ টু বি 2 বছর লাগে, 2 ইয়ার লাগে, 2 বছর লাগে, যদি ডবল ড্রেনেজ প্রোভাইড করি তাহলে যদি তার কনসোলিডেশন যদি 2 বছর লাগে, তাহলে সিঙ্গেল লেয়ার যদি সেটা আমি প্রোভাইড করি, সিঙ্গেল লেয়ারে যদি সেই কনসোলিডেশনটা হয়, সেই সেম কনসোলিডেশনটা, তাহলে তার টাইম লাগবে 2 ইন্টু 4 অর্থাৎ 8 বছর। আর যদি উল্টো করে লিখলে হবে T2 ইকুয়াল টু T1 বাই 4। অর্থাৎ মানে ডবল ড্রেনেজ যদি প্রোভাইড করি তাহলে যে সময় লাগে সেটা কি T1 এর 4 গুণের 1 গুণ। ওকে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে রিলেশন। তো এরকম আমাদের কিন্তু একটা অঙ্ক দেয় যে আর কি তোমাকে হয়তো বলে দিল যে কি বলবো, একটা ডবল লেয়ার, অলরেডি এরকম একটা অঙ্ক কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ, যে কি বলে ডবল ড্রেনেজ প্রোভাইড করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি সিঙ্গেল ড্রেনেজে যদি টাইম যদি 1 মিনিট লাগে বা 1 দিন লাগে, তাহলে ডবল ড্রেনেজে সেই টাইমটা কতদিন লাগবে। তাহলে বুঝতে পারছো, সিঙ্গেল লেয়ারে যে টাইম লাগে তার 4th করে দিলেই হয়ে যাবে টাইম। ওকে, তোমরা এইটা মাথায় রাখবে, তাহলে তোমরা যা বলবে তাই করে দিতে পারবে। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা তো সিভি বার করতে পারবো, ঠিক আছে, সিভি বার করতে পারবো, ডি আমরা জানি, আমাদের এই টাইম বার করার জন্য আমাদের কিন্তু টিভিটাকে বার করতে লাগবে। ঠিক আছে, টিভির মান আমাদেরকে জানতে হবে। তো টিভি কি, টিভির মান হচ্ছে, আচ্ছা টিভির মানের আগে আমরা টিভির কি ইউনিটটা একবার দেখে নেবো, টিভির ইউনিট কি। ওকে, চলো দেখা যাক টিভির কি ইউনিট হতে পারে। সিভির ইউনিট আমরা কি বলেছি, মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, আচ্ছা টি মানে হচ্ছে টাইম মানে সেকেন্ড, আর ডি স্কয়ার মানে আবার মিটার স্কয়ার, ফলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে আমাদের টিভি কিন্তু হয়ে গেল ইউনিট লেস, টিভি হয়ে গেল ইউনিট লেস, অর্থাৎ টাইম ফ্যাক্টর কিন্তু একটা ইউনিট লেস কোয়ান্টিটি। ঠিক আছে, তো এবার যেটা প্রশ্ন হচ্ছে যে এই কি বলে, এই টিভি বার করার ব্যাপারে টিভি আমাদের মান কি হবে। তো সেই কারণে দুটো এম্পেরিক্যাল মান আছে, কি না টিভির মানটা হয় হচ্ছে π/4 ইন্টু U/100 পার্সেন্টেজে। ঠিক আছে, এটা হয়
যদি পার্সেন্টেজ অফ কনসোলিডেশন লেস দ্যান ইকুয়ালস টু 60% হয়, অর্থাৎ টিভির মান ধরো তোমাকে বললো যে কোথাও পার্সেন্টেজ অফ কনসোলিডেশন 30% হয়েছে, তাহলে ইউ এর জায়গায় তুমি 30 লিখবে। ওকে, দিয়ে এটা করবে যে টিভি পাবে। ওকে, কেন কি 30% কি 60%-এর চেয়ে কম অথবা ইকুয়ালের মধ্যে পড়ে যাচ্ছে এই কন্ডিশনটার জন্য। আর একটা কন্ডিশনের জন্য যখন ইউ গ্রেটার দ্যান 60% হয়, তখনও টিউভি এর একটা মান আছে যেটা তোমাদের হোম টাস্ক, তোমরা বই থেকে জোগাড় করে এটা নোট ডাউন করে রেখে দেবে। এই মানটা বই খুলতে হবে তোমাদেরকে, কারণ আমি জানি তোমরা বই মানে আমি তোমাদেরকে বাধ্য করি বই খোলানোর জন্য। সো এটা তোমরা বই দেখে বসাবে টিভি এর মান, যেটা 60%-এর গ্রেটার হলে টিভি এর একটা মান হয়। এই দুটোই কিন্তু আমাদেরকে মাথায় একটু রাখতে হবে, বলা যায় না প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে এখানকার ব্যাপার। এবার ঘটনা হচ্ছে এখানে সিভি, টিভি তো আমরা বার করে ফেললাম। সিভি কে আমরা কিভাবে বার করব? সিভি কে আমরা বার করি ওই ফর্মুলাটা দিয়ে, সিভি ইকুয়াল টু কে বাই এমভি ইনটু গামা ডাব্লিউ। বাট এছাড়াও সিভি কে বার করবার জন্য আরো দুই একটি এক্সপেরিমেন্টাল মেথড হয়। ঠিক আছে, একটা হচ্ছে স্কোয়ার, 1 নম্বর মেথড হচ্ছে স্কোয়ার রুট অফ টাইম ফ্যাক্টর। স্কোয়ার রুট অফ টাইম ফ্যাক্টর দিয়ে একটা মেথড হয়, যেটাকে টেইলার্স মেথডও বলে। টেইলার্স মেথডও বলে। এটা একটু তোমরা মাথায় রেখে দাও, বলা যায় না যদি প্রশ্ন চলে আসে। এটা সিভি বার করবার প্রসিডিওর। সিভি বার করবার অ্যানালাইটিক্যাল বা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর হিসেবে দুটো প্রসিডিওর আমাদের কাছে রয়েছে। ঠিক, এটা তো গেল হচ্ছে নিউমেরিক্যালি বার করা। এছাড়াও অ্যানালিটিক্যালি বা এক্সপেরিমেন্টালি বার করার জন্য আমাদের দুটো প্রসেস আছে। একটা হচ্ছে স্কোয়ার রুট অফ টাইম মেথড, যেটা টেইলর্স মেথডও বলে। সেটা কি, সেটা শুধু জেনে রাখো, করেসপন্ডিং টু 90% কনসোলিডেশন। মানে এই যে এটা আছে না, এটা হচ্ছে কি যদি 90% কনসোলিডেশনের জন্য হয়, তাহলে এখান থেকে সিভি, এটা থেকে সিভির মান কি করে আসে? এই জায়গা থেকে সিভির মান যদি আমরা বার করি, তাহলে সিভি ইকুয়াল টু পাবো হচ্ছে টাউ ভি ইনটু ডি বাই টি, ডি স্কয়ার ইনটু টি। বুঝতে পেরেছো? তাহলে এই টিভিটা পাবো 90% এর জন্য, এটাও 90% এর জন্য। তাহলে টেইলার্স মেথডে বা স্কয়ার রুট অফ টাইম এর মেথডে আমরা যে সিভি বার করি, সেটা কিন্তু করেসপন্ডিং টু 90% কনসোলিডেশন। এটা কোয়েশ্চেন আসতে পারে। আর দ্য সেকেন্ড একটা প্রসেস হচ্ছে, সেটাকে আমরা ক্যাসাগ্রান্ডেরও প্রসেস বলি। সেই ক্যাসাগ্রান্ডের প্রসেসেও আমরা যেটা করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে ইউ অর্থাৎ পার্সেন্টেজ অফ কনসোলিডেশন, ওটা আমরা 50% ধরে করি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ক্যাসাগ্রান্ডের প্রসেসও বলি বা লগারিদম প্রসেসও বলি। লগারিদম, সেটা আমরা ইউ 50% করেসপন্ডিংলি করে সিভি বার করি। তাহলে দুটো প্রসিডিউর অ্যানালাইটিক্যালি বা এক্সপেরিমেন্টালি বার করা আছে। একটা হচ্ছে স্কয়ার রুট অফ টাইম মেথড, সেখানে আমরা পার্সেন্টেজ অফ কনসোলিডেশনকে 90% ধরে করি। আর একটা হচ্ছে লগারিদম প্রসেস বা ক্যাসাগ্রান্ডের প্রসেস, সেটাকে আমরা পার্সেন্টেজ অফ কনসোলিডেশন 50% ধরে করি। এই দুটো একটু তোমরা মাথায় রেখে দিও। ওকে ওকে, নাও এবার এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, যে প্রশ্নটা আমরা ফাউন্ডেশন যখন করব সেখানেও রয়েছে, বাট আমরা যেহেতু এখানে এইটা রিলেটেড, সেহেতু আমরা এখানেই পড়ে নিচ্ছি, তোমরা এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই যে সেটেলমেন্ট, তো সেটেলমেন্ট কোথায় হবে? সেটেলমেন্ট হবে এই যে ফুটিং। আমি প্রথম দিনই বলেছি যে সেটেলমেন্ট আমরা কেন বার করি। সেটেলমেন্ট বার করি এই ফুটিং যে মাটি আছে তার তলা, সেই মাটিটা কি দেবে যাবে ফুটিং এর প্রেসারে, জল এদিকে বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে, ওদিকে বেরিয়ে যাবে, যেটা দেবে যাবে। তো সেটেলমেন্ট ইন দ্য ফুটিং, এটাই মেনলি কারণ আমাদের কনসোলিডেশন পড়বার। ওকে, তো সেই কতটা পর্যন্ত সেটেলমেন্টকে আমরা অ্যালাউ করতে পারি, মানে আমি বলেছিলাম যে সেটেলমেন্ট যদি হয় তাহলে স্ট্রাকচারের উপর একটা লোড আছে এক্সট্রা। ওকে, তো তার মানে আমরা সেটেলমেন্টটাকে চাইছি যাতে না হয়। এবার বললাম ওই যে কনসোলিডেশন ইজ এ বিশাল টাইম প্রসিডিওর, মানে টাইম টেকিং প্রসিডিওর। তো অতদিন ধরে তো আমরা একটা জমিকে ফেলে রাখতে পারবো না কনসোলিডেশন টেস্ট করার জন্য। ওকে, সো উই নিড টু, যেটা আমরা করতে হয় সেটা হচ্ছে কিছুটা পরিমাণ কনসোলিডেশন কিন্তু আমাদেরকে অ্যালাউ করতে হয়।
তাহলে সেটা কতটা অ্যালাউ করতে হয়? তো অ্যাজ পার আইএস স্পেসিফিকেশন, অ্যাজ পার আইএস স্পেসিফিকেশন অনুযায়ী আমরা পারমিসিবল যে সেটেলমেন্ট যেটা করি সেটা আইসোলেটেড ফুটিং এর জন্য যদি সেটা স্যান্ড হয় তাহলে আমরা কোনোভাবেই সেটা 40 মিলিমিটারের বেশি রাখতে দেব না। সেটা কত না, সেটা 40 মিলিমিটারের বেশি রাখতে দেব না। প্লিজ ভেরিফাই দ্য ডেটা, ঠিক আছে, যে ঠিক কিনা, কেন কি ভুল হতেই পারে আমার, ঠিক আছে। আর ক্লের ক্ষেত্রে সেটা সম্ভবত 65 mm। প্লিজ চেক ইট, হ্যাঁ, কেন কি আমার ভুল হয়ে যেতে পারে, আমার মাঝে মধ্যে এগুলো ডেটা এত মনে থাকে না আমার। ওকে, তোমরা রিভেরিফাই করে নেবে। তো স্যান্ডের ক্ষেত্রে কিন্তু সেটা 40 মিলিমিটারের বেশি হয় না, আমরা অ্যালাউ করব না। আর ক্লের ক্ষেত্রে সেটা 65 মিলিমিটারের আমরা বেশি অ্যালাউ করব না। আচ্ছা, যদি সেটা র্যাফট ফুটিং হয়, র্যাফট ফুটিং এ হলে আমরা স্যান্ডের ক্ষেত্রে কি করব? স্যান্ডের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে যে 42 তোমার ওই 65 mm এর মধ্যে থাকবে। আর যদি সেটা ক্লে হয় তাহলে বলতে পারো যে 65 থেকে 100 mm এর মধ্যে থাকবে। আচ্ছা, এই সেটেলমেন্ট গুলো কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট নয়, প্লেন সেটেলমেন্ট, ঠিক আছে, প্লেন সেটেলমেন্ট, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট নয়। এবার প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ব্যাপারটা কি? ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মানে হচ্ছে ধরো একটা যেটা র্যাপটে হবে, আইসোলেটেড ফুটিং এ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সাধারণত হয় না, কারণ কিছু ছোট এরিয়া। র্যাপ্ট কি? র্যাপ্ট হচ্ছে আমরা জানি যে পুরো এরিয়া জুড়ে আমরা ফাউন্ডেশনটা করি, পুরো এরিয়া জুড়ে, যেমন উপরে একটা ছাদ বানানো, ধরো নিচেও একটা ছাদ বানানো হচ্ছে ওরকম করে, হ্যাঁ, যদি একদম মোটা বাংলায় বলি আর কি। তাহলে কি হয়, এবার হতে পারে কোনো এক জায়গার মাটি বেশি দেবে গেল, কোনো আর এক জায়গার মাটি কম দাবলো, কারণ কি হতে পারে মাটির বিভিন্ন রকম কম্পোজিশন ছিল। তাহলে এই যে এক জায়গায় মাটি বেশি দেবে গেল, এক জায়গায় মাটি কম দাবলো, এই জন্য কি হলো, এক জায়গায় সেটেলমেন্ট বেশি হলো, এক জায়গায় সেটেলমেন্ট কম হলো। সো দিস টু ইজ কল্ড দ্য ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। ওকে, সো ডিফারেন্সিয়াল সেটেলমেন্টেরও একটা কিন্তু মান হয়, সেটা কিন্তু আমরা বই থেকে বার করে লিখে নেব। সেটা রাস্টের জন্য হবে, আইসোলেটেড ফুটিং এর জন্য সাধারণত আমরা ইগনোর করি, কারণ আইসোলেটেড ফুটিং এর এরিয়াই খুব ছোট, সে তার মধ্যে সাধারণত ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা হয় না। কিন্তু র্যাপ ফাউন্ডেশন বললাম অনেকটা এরিয়া জুড়ে থাকে, ফলে এখানে কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হতে পারে। সো এই মানটা কিন্তু তোমরা দেখে নেবে। তো এই হয়ে গেল আইএস স্পেসিফিকেশন অ্যান্ড কনসোলেশন চ্যাপ্টার থেকে আমার যতটুকু মনে পড়ছে এর বাইরে আর কিছু নেই। এখান থেকে খুব ইজি প্রশ্ন আসে, ঠিক আছে, মানে বড় বড় ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমস কিছু আসে না। যদি কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আসে, সেই নিউমেরিক্যাল প্রবলেমস এর জন্য দুটো ফর্মুলা, একটা হচ্ছে ডেল এইচ, যেটা আমরা করেছিলাম, কি বলেছিলাম আমরা, যে সিসি বাই 1 প্লাস E0 ইন্টু এইচ নট the log 10 হচ্ছে সিগমা ড্যাশ প্লাস ডেল সিগমা ড্যাশ বাই সিগমা ড্যাশ, এটা 0 টু 0। এটা একটা ফর্মুলা আমরা পড়েছিলাম। এই সেম ফর্মুলা একটা এমভি দিয়ে পড়েছিলাম, ডেল এইচ এমভি দিয়ে একটা রিলেটেড ফর্মুলা আছে, ঠিক আছে। এই দুটো ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা যেটা আমরা আজকে করলাম সেটা হচ্ছে কি টিভি ইকুয়াল টু সিভি ইন্টু টি বাই ডি স্কোয়ার। এখানে ডি যদি ডবল ড্রেনেজ হয় তাহলে ডি ইকুয়াল টু এইচ বাই 2, আর যদি সিঙ্গেল ড্রেনেজ হয় তাহলে ডি ইকুয়াল টু অনলি এইচ। এই ফর্মুলা গুলোরই মেনলি দিয়ে প্রশ্ন আসতে পারে খুব ইজি। এর বাইরে আর কিছু প্রশ্ন এখান থেকে মানে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যালি সাধারণত আমাদের WBPSC এইতে আসে না। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে কনসোলেশন চ্যাপ্টার অল অ্যাবাউট। যতটুকু আমি বুঝতে মানে আমার মাথায় এলো ততটুকু আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। এর বাইরে সাধারণত এখানে হয় না। এখানে আর একটা প্রশ্ন, সেটা আমি ফাউন্ডেশনে পড়াবো, যে ফাউন্ডেশনের বিভিন্ন টাইপ অফ সয়েলের জন্য ফুটিং এর নিচে যে কার্ভ হবে, যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন কার্ভ হবে, তার প্যাটার্ন কিরকম হয়, সেটা আমি যখন ফাউন্ডেশন পড়বো তখন পড়াবো। এটা এই রিলেটেড নয়, সেজন্য এখানে আমি পড়ালাম না। তো দিস ইজ অল অ্যাবাউট ফ্রম কনসোলেশন। ঠিক আছে, কনসোলেশন চ্যাপ্টারটা আমরা এখানে আপাতত শেষ করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে আবার কি শেষে বলি ওই একটা কথা, যে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। আর একটা আমি ব্লগ চ্যানেল খুলেছি, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা
এখান থেকে আমার কাছে ক্লাস থেকে পড়াশোনা করছো, কিছুটা শিখছো, তার কাছে একটা রিকোয়েস্ট, এটুকু তোমরা করতেই পারো, সেটা হচ্ছে একবার আমি যে চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি আমার ব্লগ চ্যানেল, সেখানে গিয়ে তোমরা যাও, একবার গিয়ে দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে, তো তাহলে আমার ব্লগিং করতে খুব ভালো লাগে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার সেটার ব্যাপারে ইন্সপিরেশন পাবো, এটুকুই। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে শেয়ার করো, আর সাথে থাকো, দেখতে থাকো। নতুন একটা ক্লাস নিয়ে আবার আমাদের দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।